ক্লাস 12-এর ফিজিক্সের জন্য আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বায়োট-সাভার্ট ল এবং ল্যাপ্লাসেস ল সেটা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল আর ল্যাপ্লাসেস ল। লক্ষ্য করো, আমরা বায়োট-সাভার্ট ল থেকে যেটা পেয়েছিলাম, যদি এইরকম একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, এই পরিবাহী তারের ক্ষুদ্র একটা অংশ ডিএল, এর জন্য এর নিকটবর্তী কোনো একটা বিন্দু পি, যদি এই পি বিন্দু দূরত্বটা এখান থেকে আর হয়, তাহলে এই বিন্দুতে এই পরিবাহী তারের এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র যদি ডিবি হয়, এইটা সমান সমান μ0/4π IDL sin থিটা বাই আর স্কয়ার। এখানে এই কোণটাকে আমরা, এখানে যদি একটা স্পর্শক টানা হয় তাহলে স্পর্শকের সঙ্গে এই কোণটাকে আমরা থিটা ধরেছিলাম। এটা আমরা এখানে আলোচনা করেছিলাম আগের যে ভিডিওটা করা হয়েছিল। এবার আমরা যেটা আলোচনা করব যে এই ধারণাটাকে কাজে লাগিয়ে কোনো একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা কিভাবে এই চৌম্বক ক্ষেত্রটাকে নির্ণয় করতে পারি। লক্ষ্য করো, আমরা যদি একটা বৃত্তাকার পরিবাহী কল্পনা করি, এটা একটা বৃত্তাকার পরিবাহী নেওয়া হলো। এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ আর, এই পরিবাহীর ভিতরে এই ডিরেকশনে কারেন্ট আই, তাহলে এই পরিবাহীর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য মনে করি ডিএল। এই ডিএল দৈর্ঘ্যের জন্য এই কেন্দ্রে, সেন্টারে, আমরা এই ডিস্টেন্সটাকে, এটাকে আর লিখব। এই ক্ষুদ্র পরিবাহীর জন্য এই পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র হবে, ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি ডিবি হয় তাহলে লেখা যাবে μ0/4π IDL sin থিটা বাই আর স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে থিটা, আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ডিবি এটা ইকুয়াল টু μ0/4π IDL বাই আর স্কয়ার। এবং এই ম্যাগনেটিক ফিল্ড এর ডিরেকশনটা কিন্তু এক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী এটা হবে আপওয়ার্ড। এটা ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার, এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য। এবার আমরা যদি এই সম্পূর্ণ বৃত্তটাকে এই রকম ছোট ছোট ডিএল দৈর্ঘ্যে ভাগ করি এবং ভাগ করে টোটালটাকে যদি আমরা সামেশন করি, তাহলে কিন্তু এই সম্পূর্ণ পরিবাহীটার জন্য বৃত্তের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে যদি এরকম লিখি যে বি হচ্ছে সম্পূর্ণ পরিবাহীটার জন্য, বৃত্তাকার পরিবাহীটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড, এইটা সমান সমান সামেশন অফ ডিবি, দ্যাট ইজ সামেশন অফ μ0/4π IDL বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে μ0/4π বাইরে বেরিয়ে এলো, আর I বাই আর স্কয়ার বেরিয়ে এলো। সামেশন অফ ডিএল, সামেশন অফ ডিএল মানে হচ্ছে কিন্তু এই সম্পূর্ণ বৃত্তটার পরিধি। তাহলে আমি এখানে লিখতে পারবো এই সামেশন অফ ডিএল, এইটা সমান সমান হচ্ছে 2πr। তাহলে যদি এখানে বসিয়ে দিই μ0/4π I বাই আর স্কয়ার ইন্টু 2πr, তার মানে এখান থেকে লেখা যাবে μ0/4π 2πI বাই আর। এইটা ম্যাগনেটিক ফিল্ড এই সম্পূর্ণ বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রে এই চুম্বক ক্ষেত্রটা, এবং এই চুম্বক ক্ষেত্রটা কিন্তু
অবভিয়াসলি আপওয়ার্ড ডিরেকশনে। এবার লক্ষ্য করো, যদি এই বৃত্তাকার পরিবাহীটা এটা যদি একাধিক পাক থাকে, আমরা এখানে ছবিতে দেখিয়েছি একটাই পাক, যদি এখানে n সংখ্যক পাক থাকে তাহলে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো b সমান সমান μ0 বাই 4 পাই 2 পাই ni বাই r। এটা হচ্ছে n সংখ্যক পাকের জন্য, n সংখ্যক পাকের জন্য বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। এখানে এই সমীকরণটাকে আমরা 2 পাই 2 পাই কেটে দিতে পারি, তাহলে এখান থেকে লেখা যাবে b সমান সমান μ0 ni বাই 2r। আমরা এইটাও মনে রাখতে পারি, এটাও মনে রাখতে পারি, তার কারণ আমাদের যে কোনোটাই কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু তাহলে লক্ষ্য করো, একটা সম্পূর্ণ পরিবাহীর জন্য বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে সেটা কিন্তু আমরা এই সম্পর্ক থেকে খুব সহজে বের করতে পারলাম, এবং এক্ষেত্রে এটা n সংখ্যক পাকের জন্য ফর্মুলাটা কিন্তু বের করলাম। লক্ষ্য করো, যদি আমার এই বৃত্তাকার পরিবাহীটা সম্পূর্ণ পরিবাহী যদি না হয়, মনে করো আমরা যদি এরকম মনে করি একটা বৃত্তাকার পরিবাহী, এইটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী, কিন্তু আমরা কারেন্ট পাঠিয়েছি এই অংশটুকুতে, তাহলে এই অংশটুকু এই কেন্দ্রের সঙ্গে থিটা কোণ তৈরি করলো, এর মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে I। তাহলে আমি যদি এই একই ব্যাসার্ধের বৃত্ত হয়, এই কেন্দ্রে এই বৃত্তের পরিবাহীর এই অংশটুকুর জন্য যখন চৌম্বক ক্ষেত্র ক্যালকুলেট করব, তখন লিখতে পারবো B ইকুয়াল টু μ0 বাই 4 পাই 2 পাই ni বাই r। আমি এই ফর্মটাকে লিখলাম ইনটু এটা হচ্ছে থিটা বাই 2 পাই। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এই থিটাটাকে আমরা রেডিয়ান এককে কিন্তু লিখেছি, এটা হচ্ছে রেডিয়ান এককে। যদি থিটাটা রেডিয়ান এককে না হয়ে ডিগ্রিতে হতো তাহলে কিন্তু এখানে থিটা বাই 360 ডিগ্রি আমরা করতাম। তার মানে এই সম্পূর্ণ 2 পাই কোণের জন্য চৌম্বক ক্ষেত্র এইটা, তাহলে থিটা কোণের জন্য হচ্ছে থিটা বাই 2 পাই। এই টার্মটা কিন্তু আমাদের এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশ। এবার আমরা দেখব যে এই বৃত্তাকার পরিবাহী, যদি এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে, আমি যদি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের বাইরের কোনো একটা বিন্দুতে নির্ণয় করি, ধরো এইটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী, এই বৃত্তাকার পরিবাহীর ভিতর থেকে কারেন্ট পাঠানো হচ্ছে। আমরা এই বৃত্তাকার পরিবাহীর এই কেন্দ্রের এই বরাবর, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষ বরাবর, এটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা চেষ্টা করবে বুঝবার। এই অক্ষ বরাবর যদি আমরা এরম একটা বিন্দুতে, মানে বহিস্থ একটা বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, মানে এই পরিবাহীর জন্য এই বহিস্থ একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে আমরা কি করবো এটা বের করার জন্য? আমরা এই জায়গা থেকে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নেব, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করব। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বায়োট-সাভার্ট সূত্রের থেকে এই ফর্মুলাটা যখন এনেছিলাম, বেসিক ফর্মুলাটা, তখন কিন্তু আমরা রাইট হ্যান্ড রুল অনুযায়ী চৌম্বক ক্ষেত্রটা কোন ডিরেকশনে হবে, আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে, সেটা আমরা দেখেছিলাম। তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে এই জায়গায় একটা ক্ষুদ্র পরিবাহী নিলাম, এই ক্ষুদ্র পরিবাহীর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই পরিবাহীর অংশ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব দাঁড়াচ্ছে কিন্তু এইটা, এই দূরত্বটা আমার উপরে যে কলমটা দিয়েছি, এই দূরত্বটা। এবার যখন এই জায়গাতে চৌম্বক ক্ষেত্রটা, আমরা এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেখব, সেটা কিন্তু এর উপরে লম্ব হবে না, সেটা কিন্তু হবে এই যে ক্ষেত্রটা এর উপরে কিন্তু লম্ব এখান থেকে হবে, যেটা এর সঙ্গে কিন্তু লম্ব হবে না। এবার আমরা এটা যদি একটু ছবিতে দেখি যে কিভাবে এটা আমরা দেখতে পাই। ধরো
আমরা এইটা একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছি, মানে এইটা এইভাবে করে কিন্তু রাখা আছে, একটু বোঝার চেষ্টা করবে সবাই। এই পরিবাহীর কেন্দ্র থেকে এরম একটা বিন্দু, এই জায়গাটা ধরো পি বিন্দু, এই বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। আমরা এই জায়গাতে এরম একটা জায়গাতে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল ধরে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, আই ধরো এই ডিরেকশনে, এটা বৃত্তের কেন্দ্র, এই জায়গা থেকে এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম এক্স দূরত্ব, এই দূরত্বটা, আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা যেমন আর ছিল এটা আর। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ধরছি ইউ। এবার দেখো এই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা হবে পি বিন্দুতে, চৌম্বক ক্ষেত্রটা কিন্তু এই ডিরেকশনে, কিন্তু এইটাকে আমি লিখছি ধরো এটা হচ্ছে ডিবি। এই ডিবিটা কার জন্য? না ডিবিটা এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটা, তাহলে এবার আমরা এখান থেকে এই ডিবিটার এই এক্স এর উপরে লম্ব এই বরাবর উপাংশ বের করব, এবং আমরা খুব সহজেই এখান থেকে দেখাতে পারবো যে এই কোণটাও কিন্তু থিটা হবে, সেই জন্য এইটা হবে ডিবি কস থিটা, এবং এই দিকের উপাংশ যেটা হবে সেটা হচ্ছে ডিবি সাইন থিটা। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য আমরা এখানে দুটো উপাংশ পেলাম, ডিবি কস থিটা এবং ডিবি সাইন থিটা। ঠিক একইভাবে আমি যদি এর বিপরীত ডায়াগোনালি অপোজিট এরকম একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিতাম, তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য আমরা যদি এখান থেকে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতাম, সেটাও কিন্তু এই ডিরেকশনে হতো। তার দুটো উপাংশ আমি পেতাম, একটা উপাংশ এই ডিরেকশনে, একটা উপাংশ পেতাম এই ডিরেকশনে। অবভিয়াসলি এটা যদি ডিবি হয় এই কোণটা থিটা হবে, এবং এইটা হয়ে যাবে কিন্তু ডিবি কস থিটা, আর এই দিকের এই অংশটায় হয়ে যাবে ডিবি সাইন থিটা। লক্ষ্য করো এই যে ডিবি কস থিটা এবং ডিবি কস থিটা, এরা কিন্তু পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড যেটা থাকছে সেটা কিন্তু এই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা থাকছে। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে এই বিন্দুতে এই ডিএল দৈর্ঘ্যের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আসলে হচ্ছে ডিবি সাইন থিটা। তাহলে ডিবি মানে এখান থেকে আমি লিখতে পারি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যেহেতু মিউ 0/4 আই ডিএল, এবার এই দূরত্বের স্কয়ার ইউ স্কয়ার। এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে এখানে যেহেতু এটা মানে এই এর উপরে স্পর্শক টানা হবে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু এখানকার কোণটা 90 ডিগ্রি ইন্টু সাইন থিটা, বা এখান থেকে লেখা যায় মিউ 0/4 আই ডিএল ইউ স্কয়ার। সাইন থিটাকে যদি আমি এখান থেকে লিখি তাহলে এই জায়গা থেকে এটা হবে আর বাই ইউ, তাহলে এটা হয়ে যাচ্ছে আর বাই ইউ। এইটা এই দূরত্বটাকে আমরা আর ধরেছি আর এই দূরত্বটাকে ইউ ধরেছি, তাহলে এইটা হচ্ছে ডিবি সাইন থিটা। আমি যদি এইরকম এই পুরো বৃত্তাকার পরিবাহীটাকে এইরকম ডিএল ডিএল ক্ষুদ্র ডায়াগোনালি যদি আমি কাটি, তাহলে আমরা টোটালটার সামেশন করে কিন্তু এই পরিবাহীটার জন্য এই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেয়ারফর বি ইকুয়াল টু সামেশন ডিবি সাইন থিটা, তাহলে মিউ 0/4 আই ডিএল বাই ইউ স্কয়ার, এই ইউ স্কয়ার ইউ কিউব, এক্ষেত্রে আর। এই টোটালটার যখন সামেশন হবে তাহলে এই সামেশন থেকে মিউ 0/4 বাইরে বেরিয়ে চলে এলো, আই বাই আই আর ইউ কিউব বাইরে বেরিয়ে এলো,
সামেশন অফ ডিএল, ডিএল মানে হচ্ছে এই সম্পূর্ণ বৃত্তের পরিধি। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারবো 2 পাই আর। অতএব বি সমান সমান μ0/4 পাই, এক্ষেত্রে হচ্ছে 2 পাই আই আর স্কয়ার বাই ইউ কিউব। এবং এটা কিন্তু এই অক্ষ বরাবর, বৃত্তাকার পরিবাহীর উপরে আপওয়ার্ড ডিরেকশনে অক্ষ বরাবর। তাহলে আমরা এটা বলতে পারি এই ক্ষেত্রটা হবে অক্ষ বরাবর। অক্ষ বরাবর। এবার আমরা এইটাকে ইউটাকে যদি কনভার্ট করি তাহলে এখান থেকে লেখা যাবে বি সমান সমান μ0/4 পাই 2 পাই আই আর স্কয়ার, নিচে ইউ, ইউটাকে লিখবো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2, বা এখান থেকে লক্ষ্য করো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে যদি আমরা এই বৃত্তাকার পরিবাহীটার ক্ষেত্রফলের টার্মে কনভার্ট করি তাহলে এই পাই আর স্কয়ারকে আমরা ক্ষেত্রফলের টার্মে লিখতে পারি। তাহলে লিখতে পারবো বি সমান সমান μ0/4 পাই, এক্ষেত্রে 2ia বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এইটা টু দি পাওয়ার 3/2। এইটা কিন্তু একটা বিশেষ ফর্মুলা হিসেবে ব্যবহৃত হতে পারে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যেখানে এ হচ্ছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রফল। বৃত্তাকার পরিবাহীটা যে ক্ষেত্রফল তৈরি করবে সেই ক্ষেত্রফলটা। এবার লক্ষ্য করো আমরা যদি এই ফর্মুলাটা থেকে চিন্তা করি যে এই বিন্দুটা যদি আস্তে আস্তে করে বৃত্তের কেন্দ্রের দিকে আসে এবং একসময় এই বৃত্তের কেন্দ্রের উপরে যদি পি বিন্দুটা এসে পড়ে তাহলে এক্স এর মানটা হবে কিন্তু 0। তাহলে যদি আমরা ধরি এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লিখতে পারি বি সমান সমান μ0/4 পাই 2 পাই আই আর স্কয়ার, এখানে x যদি 0 হয় তাহলে নিচে হয়ে যাবে আর কিউব, তাহলে এখান থেকে μ0/4 পাই 2 পাই আই বাই আর। এইটা কিন্তু আমরা আগেই যে বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম সেই ফর্মুলাটার অনুরূপ ফর্মুলা। তার মানে আমরা এখানে এই যে ডিডাকশনটা করেছি এই ডিডাকশনটা কিন্তু সঠিক হয়েছে, এটা থেকে কিন্তু আমরা বলতে পারি। এবার লক্ষ্য করো যদি একই রকম ভাবে এই বৃত্তাকার পরিবাহীটার যদি n সংখ্যক পাক হতো তাহলে আমার এই যে রিলেশন, এই রিলেশনের মধ্যে একটা n আমরা গুণ করে নিতাম, অন্য কিন্তু এক্ষেত্রে আলাদা কিছু রূপ এখান থেকে আসবে না। এবার আমরা যেটা দেখব যে কোনো একটা বৃত্তাকার পরিবাহী ছাড়া যদি পরিবাহীটা একটা ঋজু দীর্ঘ পরিবাহী হয়, একটা সরল রৈখিক কোনো পরিবাহী, তার ক্ষেত্রে আমরা এই চৌম্বক ক্ষেত্র কিভাবে বের করব। আমরা মনে করি একটা দীর্ঘ পরিবাহী নিলাম, এরকম একটা দীর্ঘ পরিবাহী, এই পরিবাহীর ভিতরে আপওয়ার্ড ডিরেকশনে আই কারেন্ট যাচ্ছে, এই পরিবাহীর ধরো একটা নির্দিষ্ট বিন্দু ও, এই বিন্দু থেকে আর দূরত্বে, এই দূরত্বটা আর, এখানে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত সেটা নির্ণয় করব। আমরা যদি মনে করি যে এই পরিবাহীটার এই শেষ প্রান্তটা হচ্ছে এ আর এই দিকের শেষ প্রান্তটা হচ্ছে বি, এই পি বিন্দুটা বি বিন্দুর সঙ্গে যে কোণ উৎপন্ন করছে এখানে, এই কোণটা হচ্ছে -θ1 ধরলাম, আর এই দিকে যে কোণটা উৎপন্ন করছে এইটাকে θ2 ধরলাম। যেহেতু নিচের দিকে বললে এটাকে মাইনাস ধরা হয়েছে, উপরের দিকে বললে এটা প্লাস ধরা হয়েছে। তা এইখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবার জন্য
আমার এই পরিবাহীর সম্পূর্ণ যে পরিবাহীটা তাকে এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে আমরা বিভক্ত করে নেব, বিভক্ত করে নিয়ে তারপর চৌম্বক ক্ষেত্র পুরো পরিবাহীর জন্য নির্ণয় করব। আমরা এই ছবিটার একটা অংশকে এইভাবে করে আলাদাভাবে আমরা এখানে আঁকলাম। আমরা এই বিন্দুটাকে ও ধরেছি আর এই বিন্দুটা পি। আমি মনে করি এই বিন্দুটা এক্ষেত্রে এই বৃত্তাকার পরিবাহীর অরিজিন হিসাবে ধরে নিলাম। এটা হচ্ছে 0 এবং এই দিক বরাবর এল একটা পরিবর্তনশীল রাশি ধরে নিলাম। আমি মনে করি এইখান থেকে এল দূরত্বে, এই দূরত্বটা হচ্ছে এল, এল দূরত্বে এই জায়গাতে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা ডিএল ধরে নিচ্ছি। এই ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা পরিবাহী ডিএল ধরে নিলাম এবং এই ডিএল দৈর্ঘ্যটা এই জায়গা থেকে ইউ দূরত্বে অবস্থিত, এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটাকে এক্স আর ধরলাম, এই দূরত্বটা আমার দেওয়া রয়েছে, এটাকে ইউ বা এটাকে এক্স ধরতে পারি, এটাকে আমরা এক্স ধরে নিলাম। এক্ষেত্রে এই কোণটাকে ধরে নিলাম আলফা, এই কোণটাকে ধরলাম থিটা এক্ষেত্রে, আর এই কোণটাকে ধরে নিলাম বিটা। তাহলে এই পি বিন্দুতে ডিএল দৈর্ঘ্যের এই ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি μ0 বাই 4 পাই আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমরা যে বায়োট সাভার্ট থেকে যে ফর্মুলাটা পেয়েছি। লক্ষ্য করো, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমি যদি এই পরিবাহীটাকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করি, তাহলে সেই খণ্ডগুলোকে প্রত্যেকটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড করে তার যদি সামেশন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে সম্পূর্ণ পরিবাহীটার জন্য কিন্তু আমরা চৌম্বক ক্ষেত্র পেতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে। আমি যখন এই ডিএল দৈর্ঘ্যটা এই জায়গার বদলে এই জায়গায় নিয়ে যাব, তখন আমার এক্স পাল্টে যাবে, এই আলফা পাল্টে যাবে এবং ডিএল যে ভ্যারিয়েবল সেটা তো থাকছেই। ফলে আমরা কিন্তু খুব সহজেই এগুলোকে সামেশন বা ইন্টিগ্রেশন করতে পারি না। আমরা কি করব? আমরা সম্পূর্ণটাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে নেবার চেষ্টা করছি। কিভাবে? দেখো, এক্ষেত্রে আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, আবার বিটা প্লাস থিটা, বিটা প্লাস থিটা 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি দেয়ারফর আলফা সমান সমান 180 মাইনাস বিটা and theta equal to 90 ডিগ্রি মাইনাস বিটা। এক্ষেত্রে তাহলে আমি যদি সাইন আলফাকে কনভার্ট করি, সাইন আলফা ইকুয়াল টু সাইন 180 মাইনাস বিটা, এটা। এবার এই বিটাটাকে যদি এদেরকে কনভার্ট করতে হয়, তাহলে এই জায়গা থেকে লেখা যাবে সাইন 180 মাইনাস, এখান থেকে দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারি বিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি এখান থেকে লিখছি 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইজ কস থিটা। তাহলে আমরা সাইন আলফার বদলে পেয়ে গেলাম কস থিটা। দ্বিতীয় ক্ষেত্রে আমার এই যে দূরত্বটা এক্স, এই দূরত্বটাকে আমার কনভার্ট করতে হবে। থার্ডলি যেটা এই ডিএল, ডিএলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, লক্ষ্য করো আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি cos থিটা, সরি tan থিটা, এখান থেকে লিখতে পারি tan থিটা, এইটা সমান সমান হবে L বাই R, that is L equal to R tan theta, DL equal to R sec square theta d theta,
দুদিকে ডেরিভেটিভ করে আমরা পেলাম। আমরা এই একটা অংশ নিলাম, এই একটা অংশ নিলাম। এবার এই সম্পূর্ণ জিনিসটা এই ফর্মুলাতে আমরা সাবস্টিটিউট করব। লক্ষ্য করো, আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম। তাহলে μ0/4π I dl এর বদলে লিখব r sec স্কয়ার থিটা d থিটা, সাইন আলফার বদলে লিখব cos থিটা, এটা হচ্ছে cos থিটা x। এই ত্রিভুজ থেকে দেখো আমরা লিখতে পারি cos থিটা সমান সমান হচ্ছে r/x, দ্যাট ইজ x ইকুয়াল টু r/cos থিটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে r স্কয়ার বাই cos স্কয়ার থিটা গুণ করলে এটা উপরে চলে গেল cos স্কয়ার থিটা। তাহলে μ0/4π I একটা r কেটে গেল, sec স্কয়ারের সঙ্গে cos স্কয়ার কেটে গেল, cos থিটা d থিটা। এটা আমরা মুছে দিলাম। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে dB। তাহলে আমি সম্পূর্ণ পরিবাহিতার জন্য যদি করতে চাই তাহলে এই থিটাটা কিন্তু ভ্যারি করবে। যত এদিক থেকে এদিকে যাবে থিটাটা ভ্যারি হবে, যত এদিকে আসবে থিটাটা ভ্যারি হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি therefore b সমান সমান ইন্টিগ্রেশন θ1 to θ2 that is minus θ1, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত করা হচ্ছে μ0/4π I/r cos থিটা d থিটা। তাহলে μ0/4π I/r বাইরে বেরিয়ে গেল মাইনাস θ1 θ2 cos থিটা d থিটা। μ0/4π I/r cos থিটার ইন্টিগ্রেশন করলে হবে sin থিটা। তাহলে এক্ষেত্রে লেখা যাবে sin থিটা মাইনাস θ1 থেকে θ2। যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে এখান থেকে লিখতে পারবো b সমান সমান μ0/4π I/r sin থিটা 2 প্লাস sin থিটা 1। এটাই কিন্তু এই ঋজু দীর্ঘ পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। এবার লক্ষ্য করো, এই যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালাটা আমরা পেলাম, এই রাশিমালাটাকে আমরা আরো বিশেষ কতগুলো ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। কিরকম? ধরো যদি আমার এই পরিবাহীটা এমন হয় যে পরিবাহীটা এদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এই যে থিটাটা যত পরিবাহীটা বড় হবে তত আমার এটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। অসীম হলে পরে এই কোণটা হবে 90 ডিগ্রি, নিচের দিকের এই কোণটাও হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি 1 নম্বর, এটা অসীম দীর্ঘ পরিবাহী, অসীম দীর্ঘ পরিবাহীর জন্য ইনফিনিটি লং স্ট্রেট কন্ডাক্টর পরিবাহীর জন্য θ1 90 ডিগ্রি, θ2 90 ডিগ্রি। ফলে b সমান সমান আমরা পেয়ে যাব μ0/4π 2I/r। এক্ষেত্রে এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে 2I/r। এবার এরকম যদি হতো অর্ধ অসীম পরিবাহী, অর্ধ অসীম মানে এই পরিবাহীটা এদিকে বাড়ানো রয়েছে অসীম পর্যন্ত, নিচের দিকে নেই, তাহলে নিচের দিকে আমার কোণ এইটা, নিচের দিকে নেই মানে এটা এরকম হতে হতে কি এখানে তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমি 2 নম্বর লিখতে পারি অর্ধ অসীম পরিবাহীর জন্য, অর্ধ অসীম পরিবাহীর জন্য, পরিবাহীর জন্য θ1 ইকুয়াল টু ধরো 0 আর θ2 90 ডিগ্রি। এটা উল্টোটাও হতে পারে, উপরের দিকে 0 নিচের দিকে অর্ধ অসীম, তাহলে তখন θ1 টা 90 ডিগ্রি হবে, θ2 টা তখন 0 হবে। তাহলে এক্ষেত্রে বসালে পরে আমরা পাবো b ইকুয়াল টু μ0/4π, এটা হয়ে যাবে I/r।
3 নম্বর মাথায় রাখতে হবে, যদি এই বিন্দুটা এই পরিবাহীর উপরে কোনো বিন্দু হয় বা এই পরিবাহীকে দুদিকে বর্ধিত করলে এই বর্ধিতাংশের উপরে যদি কোনো বিন্দু হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র যেটা সেটা 0 হবে। তাহলে যদি পি বিন্দু পরিবাহীর উপরে বা বর্ধিতাংশে হয়, বর্ধিতাংশের উপর হয়, তবে বি ইকুয়াল টু 0 হবে। আমরা এখানে 3টে অ্যাপ্লিকেশন দেখলাম। 3টে অ্যাপ্লিকেশনের 3টেই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করলাম। এবার যদি এই ফর্মুলাটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে করতে যাই, মাথায় রাখতে হবে সিজিএস পদ্ধতিতে করতে গেলে পরে এই জায়গাটা থাকবে না, প্রবাহ মাত্রা আই, এইটাকে তখন ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, এবং তখন আর চৌম্বক ক্ষেত্র যেটা বলেছি চৌম্বক ক্ষেত্র থাকবে না, তখন তাকে বলা হবে চৌম্বক প্রাবল্য। অর্থাৎ এইচ সমান সমান হয়ে যাবে 2I1/R। এটা কিন্তু মনে রাখতে হবে চৌম্বক প্রাবল্য। অসীম দীর্ঘ পরিবাহীর জন্য যে কোনো একটা নিকটবর্তী বিন্দুতে যদি আমরা সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেট করি, তাহলে চৌম্বক প্রাবল্য, এটা হচ্ছে চৌম্বক প্রাবল্য, এই প্রাবল্যের মান হবে 2I/R। একইভাবে অর্ধ অসীমের ক্ষেত্রে হয়ে যাবে H = I/R, ইত্যাদি ইত্যাদি।